নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব এবং যে বিষয়বস্তু নিয়ে আমাদের যে অবজারভেশন, বিশেষ করে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির যে গবেষণা এবং আমাদের যে ক্রাইসিস, সেখান থেকে উত্তীর্ণ হওয়া, এই সব কিছুকে নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। বিষয়বস্তুটি হচ্ছে অর্থনৈতিক দিক। এটি এমন একটি বিষয়বস্তু, প্রত্যেকটি মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, বিশেষ করে সমাজের এই শ্রেণী, সমাজের এই অবস্থানে যারা বিরাজ করছে, যারা নিজেদেরকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলে মনে করে, এই অর্থনৈতিক যে ডিস্টারবেন্স, অর্থনৈতিক যে প্রবলেম প্রত্যেকেই কিন্তু ফেস করে। আচ্ছা, আমরা কখনো কিন্তু চিন্তা করে দেখিনি যে আমরা সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করেছি। আমি বারবার ধরে বলেছি, সংখ্যাতত্ত্ব অ্যাস্ট্রোলজি নয়, পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আমরা কালার থেরাপি নিয়ে কাজ করেছি। আমরা যখন আমাদের আজকের দিনটি কেমন যাবে, এই সপ্তাহটি কেমন যাবে, মাসটি কেমন যাবে যখন বলি, তখন কিন্তু আমরা আমাদের যে দিক নির্ণয় করা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, সেটাকে নিয়েও কিন্তু আমাদের সৌভাগ্যের ইঙ্গিত বা দুর্ভাগ্যের প্রতীকী হিসেবে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে এসেছি। কিন্তু আমরা কখনো ভাবতে চাইনি যে আমি প্রচুর পরিশ্রম করছি, আমি যে অর্গানাইজেশনে কাজ করছি বা আমি যে বিজনেসটি করছি, সেখানে পরিশ্রমের কিন্তু কোনো রকমের ঘাটতি নেই, কিন্তু তবুও আমি স্যাটিসফাই হতে পারছি না, তবুও আমি আমার যে অবস্থানে রয়েছি সেই অবস্থানে সফল হতে পারছি না, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে। উপরন্তু লক্ষ্য করা যায় যে আমরা আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছি ঋণের মধ্যে। গলা পর্যন্ত দেখা গেল ঋণ হয়ে যাচ্ছে। আমাদের যে জাগতিক চাহিদা, সেই চাহিদা মেটাবার জন্য আমরা যখন আমাদের প্রয়োজনীয় জিনিসটুকু ক্রয় করতে চাইছি এবং সেটাকে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে চাইছি, কিন্তু সেই অনুপাতে যখন আমাদের অর্থের যোগান থাকছে না, তখন আমরা কোথাও থেকে, যে কোনো অর্গানাইজেশন থেকে হতে পারে, কোনো মানুষের কাছ থেকে হতে পারে, তখন আমরা অর্থ ধারে নিচ্ছি। যুক্ত হয়ে যাচ্ছে কি সুদ, এবং আস্তে 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 সেই ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করছে এবং আমরা নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমাদের যে ব্যক্তিগত জীবন, আমাদের যে সামাজিক জীবন, বিশেষ করে আমাদের যে মানসিকতা, মনোভাব, মন, সেটা কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে এই অর্থনৈতিক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য। কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি গবেষণার মধ্যে দিয়ে দেখেছে যে এই যে আমরা যে অর্গানাইজেশনে কাজ করছি, বা আমরা যে কাজটি করছি, বা আমরা যেটি নিয়ে কাজ করছি, এইখানে কিন্তু একটা লিঙ্ক আপের ব্যাপার আছে, যেটা ভাইব্রেশন ক্রিয়েট করে, যেটা কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে আসে। এই যে ভাইব্রেশন বলুন, স্যাটিসফ্যাকশন বলুন, সমস্ত কিছু কিন্তু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে এবং ইমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু আমাদের হরমোন দ্বারাই। তাহলে হরমোন যেহেতু গ্রহকে রিপ্রেজেন্ট করে, তাহলে গ্রহের কিছু তারতম্য করলেই কিন্তু আমাদের যে অর্থনৈতিক অপুষ্টি বা অপুষ্ট হওয়া, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। তার সাথে তো আমার কর্ম লাগবেই, তার সাথে তো আমার পরিশ্রম, অধ্যবসায়, ডেডিকেশন, ডিভোশন। কিন্তু এইগুলো করার পরেও যে সংযোগের প্রয়োজন হয়, যাকে আমরা সো কল্ড লাক বলি, ভাগ্য বলি, নিয়তি বলি,
সেই জায়গাটা পরিপুষ্ট হয়ে যায় কিন্তু যখন আমার গ্রহগুলি পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, কেননা আমার ভেতরের যে হরমোনাল ইনফ্লুয়েন্স সেটাকে যখন শ্রীবৃদ্ধি করা হয়, তার যখন পাওয়ার বৃদ্ধি করে দেওয়া হয়, সেইগুলোকে যখন যথাযথভাবে ভাইব্রেট করা হয়, ভাইব্রেশন দান করা হয়, তখন তার যে পরিণতিটা যে রিপ্রেজেন্ট করছে যে গ্রহগুলো, সেগুলোও কিন্তু যথাযথ কাজ করতে শুরু করে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এটাকেই কিন্তু সায়েন্স বলা হয়। এটা শুনে যতটা জটিল মনে হয়, এটা কিন্তু একটা ইজিয়েস্ট প্রক্রিয়া, ইজিয়েস্ট প্রয়োগ। শুধুমাত্র এই যে ইজিয়েস্ট প্রক্রিয়া বা ইজিয়েস্ট প্রয়োগ, এর নীতিটাকে কিন্তু প্রত্যেকটি মানুষের জানা প্রয়োজন এবং প্রাত্যহিক জীবনে সেটাকে কিন্তু পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করা ভীষণ প্রয়োজন। আজকের যে আমি অনুষ্ঠানটি করছি সেখানেও কিন্তু আমি বোঝাবো এবং একটি ছককে পাশে রেখেই কিন্তু বোঝাবো, যাতে আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারেন যে এটা কোনো কাল্পনিক কথন নয়, এটা কিন্তু বাস্তব। এবং এই বাস্তবের মধ্যে কিন্তু রিয়েলিটি রয়েছে, পিউরিটি রয়েছে, অ্যাকুরেসি রয়েছে, মানে বিজ্ঞান কাজ করছে। আমাদের জীবনের অর্থনৈতিক যে প্রভাব, সেই প্রভাবকে রিপ্রেজেন্ট করে যে গ্রহ, আমরা বেশিরভাগই কিন্তু জানি সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি, তা কিন্তু নয়। বৃহস্পতিবার, বৃহস্পতির পাঁচালী, লক্ষ্মী, লক্ষ্মী মানে অর্থ না। আমি অন্য কোন ধর্মের কথা বলবো না বা ধার্মিক প্রকরণগত দিকে যাব না। আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল জায়গাটাই লক্ষ্য করি, তাহলে আমার অর্থনৈতিক দিকটাকে রিপ্রেজেন্ট করছে যে গ্রহ, জৈবিক সুখকে, জৈবিক চাহিদাকে, জৈবিক দ্রব্যকে রিপ্রেজেন্ট করছে যে গ্রহ, তার নাম কিন্তু শুক্র। মনে রাখা দরকার, যে ভাব আমাদের অর্থনৈতিক জায়গাটাকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে এবং রিপ্রেজেন্টও করছে, সেটা হচ্ছে সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব। আর লক্ষ্য করার প্রয়োজন আছে কিন্তু কেতুকে, তার কারণ আমার স্যাটিসফ্যাকশনের জায়গা এবং আমার যে চাহিদা সেটা ফুলফিল হবে কিনা, সেইটা কিন্তু যেই গ্রহ দ্বারা ক্যালকুলেট করা হয় তা হচ্ছে কেতু। বারবার ধরে বলেছি, কেতু, রাহু, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এদেরকে কিন্তু কখনো রিয়েল প্ল্যানেট বলা হয় না, ক্যালকুলেটিভ প্ল্যানেট বা প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু সাহায্য করা হয়, ছায়া প্ল্যানেটও কিন্তু বলা হয়। আমার রবিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতেই হবে, তার কারণ রবি কিন্তু এমন একটা গ্রহ, যদি কখনো সে অর্থনৈতিক ভাব বা অর্থের কারক গ্রহ শুক্রের সাথে বসে যায়, তাহলে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। আমি আজকে কেবল অর্থনৈতিক জায়গাটা নিয়ে আলোচনা করছি বলেই, নয়তো আমি আগেও বলেছি যে রবি যে ভাবটিতে বসে, সেই ভাবটি জীবনের যে ভাব, জীবনের যে প্রকাশ, সেই জায়গাটা কিন্তু আপস এন্ড ডাউনস ক্রিয়েট করে মারাত্মক ভাবে। কিন্তু রবি বলতে সাধারণত আমরা মেরুদণ্ড, নেতা, নেতৃত্ব, মানে পৌরুষ, এইগুলোকে বুঝি। কিন্তু রবির সবচেয়ে প্রথম এবং প্রধান যে তার যে কার্যকারিতা, তা হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। কেমন? আজকে সর্বপ্রথম খুব ইজিয়েস্ট ভাবে আমি শেখাবো যে আমাদের জীবনের কিছু কিছু জায়গাকে পরিবর্তন করতে পারলেই, বিশেষ করে আমাদের যে ওয়ার্ড রয়েছে, শব্দ রয়েছে, আমাদের জীবনে যে শব্দের প্রভাব রয়েছে, ভাইব্রেশন রয়েছে, সেটাকে জাস্ট একটু পরিবর্তন করলে বা কিভাবে পরিবর্তন করলে আপনি জীবনে সফল হবেন, বিশেষত অর্থনৈতিক দিক দিয়ে, সেটাই কিন্তু আমি আজ আলোচনা করব। পাশের ছকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছকটি দ্বারাই আমি বোঝাবো সেকেন্ড হাউস কি রয়েছে। সেকেন্ড হাউস যদি লক্ষ্য করা যায়, তাহলে সেটা কিন্তু মকরের ঘর রয়েছে, কেননা ধনু লগ্ন। যা কিছু ক্যালকুলেশন করতে হবে সবকিছু লগ্ন দ্বারা। তাহলে সেকেন্ড হাউসটা হচ্ছে মকর লগ্ন, ধনু লগ্ন,
তারপরের ঘরটা হচ্ছে মকরের ঘর। সর্বপ্রথম যে ফর্মুলাটা আপনাদের জানতে হবে, সেই ফর্মুলাটা হচ্ছে সেকেন্ড হাউসের যে অধিপতি গ্রহ তার যে সংখ্যা, সেই সংখ্যাটাকে নিতে হবে। তারপর এই যে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ, সেই গ্রহটি কোন ঘরে বসে আছে, যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহের সংখ্যাটিকে কিন্তু নিতে হবে। কেমন? যেই ঘরে বসে আছে, লগ্ন থেকে 3 নাম্বার ঘরে বসে থাকতে পারে, 4 নাম্বার ঘরে বসে থাকতে পারে, 10 নাম্বার ঘরে বসে থাকতে পারে, 12 নাম্বার ঘরে বসে থাকতে পারে। যেই ঘরে বসে আছে সেই ঘরের সংখ্যাটাকে কিন্তু নিতে হবে। এক্ষেত্রে কি লক্ষ্য করা যাচ্ছে? কর্কটের ঘরে বসে রয়েছে, তার লগ্ন থেকে কিন্তু 8 নাম্বার ঘরটা হচ্ছে কর্কটের ঘর, 8 নাম্বার ঘরটা হচ্ছে কর্কটের ঘর। নিলাম। এইবার মনে রাখা দরকার যে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ ফিজিক্যালি যেখানে বসে আছে, এক্ষেত্রে 8 নাম্বার ঘরে বসে আছে। সেই 8 নাম্বার ঘর থেকে ফিজিক্যালি সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ সমসপ্তমে কাকে দৃষ্টি দিচ্ছে, সেই ঘরটাকে নিতে হবে। সেই ঘরের অধিপতি গ্রহ যে, সেই সংখ্যাটাকে নিতে হবে। এবং মনে রাখা দরকার, সেই 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মানে এই যে শুক্র সমসপ্তমে যাকে হিট করছে, সেই অধিপতি গ্রহ কোথায় বসে রয়েছে, তার কিন্তু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহের কিন্তু সংখ্যাটিকেও নিতে হবে। একটু সরল ভাবে বোঝাই। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ হচ্ছে শনি, সংখ্যা হচ্ছে 8। শনি কোথায় বসে রয়েছে? শনি 8 নাম্বার ঘরে বসে রয়েছে। কোন ঘরে বসে রয়েছে? কর্কটের ঘরে বসে রয়েছে। কর্কটের ঘরের অধিপতি গ্রহ কি? চন্দ্র। চন্দ্রের সংখ্যা কত? 2। তাহলে এইবার 8 নাম্বার ঘরে যে শনি বসে রয়েছে, সেই শনি সমসপ্তমে কোন ঘরকে দৃষ্টি দিচ্ছে? মকরের ঘরকে দৃষ্টি দিচ্ছে। তাহলে মকরের ঘরের অধিপতি গ্রহ কি? শনি। তার সংখ্যা কত? 8। সেই শনি কোথায় বসে রয়েছে? চন্দ্রের ঘরে বসে রয়েছে। তাহলে চন্দ্রের সংখ্যা কত? 2। বোঝাতে পারলাম? তাহলে 8 প্লাস 8 প্লাস 2 প্লাস 8 প্লাস 2, এই পুরো সংখ্যাগুলোকে কিন্তু যোগ করতে হবে। 8 প্লাস 8 প্লাস 2, 3 8 24, 25 26 27 28, 28 আসছে। তাহলে এই 28 যখন আসছে, প্রথম যেটা দেখতে হবে তা হচ্ছে 2 সংখ্যা এবং 8 সংখ্যা। তাহলে 2 সংখ্যাটা আমরা ইংরেজি মতে কি হচ্ছে? এ বি, তাহলে বি। 8 সংখ্যাটা কত আসছে? এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে এইচ। আর 2 প্লাস 8 কে যোগ করলে কত আসছে? 10। 10 মানে 1 প্লাস 0, 1 আসছে, তাহলে এ। তাহলে মনে রাখা দরকার যে আমরা যা নিয়ে কাজ করব, যে অর্গানাইজেশনে কাজ করব, যার সাথে কর্মে যুক্ত হব, যে কাজটা করব, আমার যদি কোনো বিজনেস পার্টনার থাকে, তাহলে তার নাম এই বি, এইচ এবং এ। এই বি অক্ষর দিয়ে যার নাম, এইচ অক্ষর দিয়ে যার নাম, এ অক্ষর দিয়ে যার নাম, তার সাথে আপনি প্রফেশনালি যুক্ত হয়ে যান। চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ, 1 বছরের মধ্যে আপনার অর্থনৈতিক নেগেটিভ ইনফ্লুয়েন্স অফ হয়ে যাবে, অফ হতে শুরু করবে এবং বেশিরভাগটাই দেখবেন অফ হয়ে যাবে। বুঝাতে পারলাম? একদম ইজিয়েস্ট। বি অক্ষর দিয়ে যাদের নাম, এইচ অক্ষর দিয়ে যাদের নাম এবং এ অক্ষর দিয়ে যাদের নাম, অর্থনৈতিক ইনফ্লুয়েন্সের জায়গা, অর্থনৈতিক জায়গাটা বন্ডিং এর জায়গা এবং ইনক্রিজ হওয়ার জায়গায় এই অক্ষর দিয়ে যাদের নাম, সেই সমস্ত, সেটা অর্গানাইজেশন হতে পারে, মানুষ হতে পারে, প্রোডাক্ট হতে পারে, সেইগুলো কিন্তু অত্যন্ত ফেভারেবল আপনার কাছে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস অর্থনৈতিক দিক। এইবার চলে আসা যাক সেকেন্ড যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে, যেহেতু
মনে রাখা দরকার যে আমাদের যে অর্থনৈতিক জায়গাটা, জৈবিক চাহিদার জায়গাটা, জৈবিক দ্রব্যের প্রোডাক্টের জায়গাটা ইন্ডিকেট করে শুক্র। সুতরাং সেই শুক্রের সংখ্যা নিতে হবে। এবার এই শুক্র ফিজিক্যালি যেখানে বসে রয়েছে সেখান থেকে সমসপ্তমে সে কোন গ্রহকে হিট করছে, অর্থাৎ কোন গ্রহকে বলতে কোন ঘরটাকে হিট করছে, তার অধিপতি গ্রহ, এবং সেই অধিপতি গ্রহ কোন ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহের মানে দেখা গেল চন্দ্র, তাহলে চন্দ্রের যে সংখ্যা 2 সেটা। এক্ষেত্রে ভালো মতন লক্ষ্য করুন, শুক্রের সংখ্যা 6, শুক্র রবির ঘরে বসে রয়েছে, শুক্র সমসপ্তমে 1 2 3 4 5 6 7 শনিকে হিট করছে। শনি কোথায় বসে রয়েছে? 8 নাম্বার ঘরে বসে রয়েছে, কর্কটের ঘরে, চন্দ্রের ঘরে। চন্দ্রের সংখ্যা 2। একদম ইজিয়েস্ট, শুধু ফর্মুলাটা 10 বার পড়বেন তাহলেই বুঝতে পেরে যাবেন। তাহলে শুক্রের সংখ্যা প্রথম নিতে হবে 6, সমসপ্তমের যে অধিপতি গ্রহ সেই গ্রহের সংখ্যা নিতে হবে। সমসপ্তমে 1 2 3 4 5 6 7, তাহলে কুম্ভের ঘর, সেই কুম্ভের ঘরকে হিট করছে, তাহলে তার অধিপতি গ্রহ হচ্ছে শনি, তাহলে শনির সংখ্যা 8। শনি বসে রয়েছে কর্কটের ঘরে, কর্কটের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, তার সংখ্যা 2, তাহলে 6 প্লাস 8 প্লাস 2। বোঝাতে পারলাম? শুক্রের সংখ্যা নিতে হবে। শুক্র ফিজিক্যালি যেই ঘরে বসে রয়েছে সেখান থেকে সমসপ্তমে কোন ঘরকে হিট করছে, তাহলে এক্ষেত্রে কুম্ভের ঘরকে হিট করছে, তাই তো? কুম্ভের ঘরের অধিপতি গ্রহকে শনি, শনি কোথায় বসে রয়েছে? কর্কটের ঘরে বসে রয়েছে, কর্কটের ঘরের অধিপতি গ্রহকে চন্দ্র, চন্দ্রের সংখ্যা কত? 2। একদম ইজিয়েস্ট, তাহলে 6 প্লাস 8, কেননা শনির ঘর কুম্ভের ঘরকে দৃষ্টি দিচ্ছে সমসপ্তমে, তাহলে শনির ঘর মানে 8, আর শনি বসে রয়েছে কোথায়? চন্দ্রের ঘরে বসে রয়েছে, চন্দ্রের সংখ্যা 2, তাহলে 6 প্লাস 8 প্লাস 2, তাহলে 8 আর 2 10, 16 হচ্ছে। 16 মানে 1 প্লাস 6, এই ক্ষেত্রে ফর্মুলায় 7, তাহলে এই ক্ষেত্রে 16 এবং 7 কে নিতে হবে। তাহলে এ বি সি ডি ই এফ জি, জি অক্ষর আসছে, আরেকটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, পি অক্ষর আসছে, জি অক্ষর আসছে আর পি অক্ষর আসছে। তাহলে যে কোনো অর্গানাইজেশন বা কোনো প্রোডাক্ট বা যার সাথে বিজনেস করছেন, জি অক্ষর অত্যন্ত পজিটিভ অর্থনৈতিক জায়গা থেকে, আর পি অক্ষর অত্যন্ত পজিটিভ এই পুরো অর্থনৈতিক জায়গা থেকে। মনে রাখবেন, যদি কখনো অর্থ ইনভেস্ট করছেন কোথাও, সেই ইনভেস্ট সংস্থার নাম যদি পি দিয়ে, এইচ দিয়ে, এ দিয়ে, পি দিয়ে, জি দিয়ে হয়, তাহলে এখান থেকে ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেনই পাবেন। একদম ইজিয়েস্ট ভাবে বোঝাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। এইবার মনে রাখা দরকার, যেই অক্ষরগুলোকে একদম জীবন থেকে ডিলিট করে দেওয়া প্রয়োজন, ক্যালকুলেশন করবেন এবং ক্যালকুলেশন করে যেই অক্ষরগুলোকে একদম জীবন থেকে ডিলিট করে দেওয়া প্রয়োজন, সেই সেই ফর্মুলাটাই এবার বলছি, যে রবি যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ। রবি ফিজিক্যালি যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি গ্রহ, আর রবি যেই ঘরে বসে আছে সেই ঘরে বাদবাকি যে সমস্ত গ্রহ বসে রয়েছে, সেই মানে ফিজিক্যালি যে গ্রহগুলো রবির সাথে বসে রয়েছে সেই গ্রহের সংখ্যাগুলোকে অ্যাড করে দিতে হবে। একদম ইজিয়েস্ট। তাহলে রবি যেই ঘরে বসে রয়েছে, এখানে এক্ষেত্রে কোথায় বসে রয়েছে? রবি কিন্তু শনি এবং বুধের সাথে কর্কটের ঘরে বসে রয়েছে, তাহলে কর্কটের ঘরের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, তাহলে চন্দ্রের সংখ্যা হচ্ছে 2, তাহলে সর্বপ্রথম 2 অক্ষরটাকে নিতে হবে।
রবির সংখ্যা কত? 1, বুধের সংখ্যা কত? 5, শনির সংখ্যা কত? 8। তাহলে 2 + 8 + 5 + 1 যোগ করতে হবে। তাহলে 8, 9, 10, 11 আর 5, 16 হচ্ছে। এই যে 16টা বেরোলো, এবার রবি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহের যে সংখ্যা তার সাথে কিন্তু তাকে গুণ করে দিতে হবে। ফর্মুলাটা মুখস্থ করতে হবে, ফর্মুলাটা জানতে হবে। তাহলে রবি বসে রয়েছে কর্কটের ঘরে, চন্দ্রের ঘরে, চন্দ্রের সংখ্যা হচ্ছে 2, তাহলে 16 বেরোলো। 16 × 2 তার মানে 32। এই যে 32 বেরোলো, এবার 3টাকে নিতে হবে আর 2টাকে নিতে হবে। কেমন? এই 3 মানে হচ্ছে এ বি সি আর 2 মানে হচ্ছে এ বি। তাহলে বি অক্ষর দিয়ে যাদের নাম এবং সি অক্ষর দিয়ে যাদের নাম, কোন সংস্থা যদি হয় কোটি টাকা দিলেও সেখানে কখনো নিযুক্ত হবেন না, বিফল হবেন। কোন বি এবং সি অক্ষর দিয়ে কোন প্রোডাক্টের সাথে প্রোডাক্টকে কখনো কিন্তু বিজনেসে ইমপ্লিমেন্ট করবেন না, ব্যর্থ হয়ে যাবেন বা অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ড্যামেজ হয়ে যাবে, বা দেখা গেল যে আমি লোকসান চলে গেল। বা আমার যদি বিজনেস পার্টনার থাকে তাহলে তার নাম কখনো সি দিয়ে বা বি দিয়ে কখনো যেন না। বাদ বাকি এই যে আমি সেকেন্ড হাউসের কথা বললাম, শুক্রের কথা বললাম, এগুলো কিন্তু পজিটিভ। কিন্তু রবির ফাইন্ড আউট করলে, রবিকে গবেষণা করলে, রবিকে কাটাছেড়া করলে, ক্যালকুলেশন করলে যে অক্ষরগুলো বেরোচ্ছে সেই অক্ষরগুলো কিন্তু নেগেটিভ, এবং সেইগুলোকে অন্তত অর্থনৈতিক দিক দিয়ে, জৈবিক সুখের দিক দিয়ে, জৈবিক প্রোডাক্টের দিক দিয়ে, আমার বিজনেস পার্টনারের দিক দিয়ে, কলিগসের দিক দিয়ে, বসের দিক দিয়ে, বা আমার দেখা যায় সাবঅর্ডিনেটের দিক দিয়ে, এই অক্ষর দিয়ে যাদের নাম তাদেরকে পুরো ডিলিট করে দেবেন। একবার করে দেখুন, যদি 12 মাসের মধ্যে রেজাল্ট না পান তাহলে কথা দিলাম সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মিথ্যে হয়ে যাবে। এইবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কেতু। বারবার ধরে বলেছি যে কেতু, রাহু, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো কখনো কিন্তু কোনো ক্যালকুলেশনের মধ্যে আসবে না। এগুলো ছায়া প্ল্যানেট এবং ক্যালকুলেটিভ প্ল্যানেট। কিন্তু কেতু যেহেতু স্যাটিসফ্যাকশনের কারকতা বা কারক গ্রহ, সুতরাং এই কেতু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি গ্রহ এবং সেই ঘরে ফিজিক্যালি যেই গ্রহগুলো বসে রয়েছে সেই গ্রহগুলোর সংখ্যা কিন্তু নিতে হবে। কেমন? তাহলে মনে রাখা দরকার যে এই কেতু কিন্তু বৃষর ঘরে বসে রয়েছে। এই বৃষর ঘরে আরেকটি গ্রহ বসে রয়েছে, সেটা হচ্ছে চন্দ্র। তাহলে বৃষর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, 6 নিলাম। চন্দ্র বসে রয়েছে ফিজিক্যালি, তাহলে চন্দ্রের সংখ্যা 2, 2 নিলাম। তাহলে শুক্র প্লাস চন্দ্র 6 + 2 8 নিলাম। এইবার মনে রাখা দরকার যে এই যে চন্দ্রটা শুক্রের ঘরে বসে রয়েছে, কেতুর সাথে বসে রয়েছে যে গ্রহ চন্দ্র, সেই চন্দ্র তার যে ঘর, কোনো কারণে দেখা গেল চন্দ্রের পরিবর্তে যদি মঙ্গল বসে থাকতো তাহলে কিন্তু মেষ এবং বৃশ্চিক দুটো ঘরকেই নিতে হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু চন্দ্র একটি ঘর, কর্কটের ঘর, সেই কর্কটের ঘরে ফিজিক্যালি যে গ্রহগুলো বসে রয়েছে সেই গ্রহগুলোকে নিতে হবে, তার সংখ্যাকে যুক্ত করতে হবে। তাহলে চন্দ্রের ঘরে রবি বসে রয়েছে 1, শনি বসে রয়েছে 8, বুধ বসে রয়েছে 5, তাহলে 8 আর 1 9, 10 11 12 13 14, তাহলে 14 হচ্ছে। মনে রাখা দরকার যে এই যে 14 সংখ্যাটা এলো, এবার 14 আর 8কে কিন্তু যুক্ত করে দিতে হবে। 14 আর 8, 14 15 16 17 18 19 20 21 22, 22 সংখ্যা এলো। এই যে 22 সংখ্যা এলো, তার সাথে কিন্তু যেই ঘরের অধিপতি গ্রহ কেতু যেই ঘরে বসে রয়েছে সেই ঘরের যে অধিপতি গ্রহ শুক্র, তাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। তাহলে কত এলো? 28 এলো। এই যে 28 এলো, এই 2 এবং 8কে নিতে হবে। তাহলে এ বি 2, তাহলে 2 সংখ্যাটা বি অক্ষর এবং 8 সংখ্যা এ বি সি ডি ই এফ জি এইচ, এইচ এলো। এক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই
বি সংখ্যাটা কিন্তু নেগেটিভ সংখ্যাও এসেছিল, মানে নেগেটিভ, যার দ্বারা আমার অর্থহানি হয়ে যাবার জায়গা, যে অক্ষর দিয়ে যাদের নাম আবার পজিটিভ জায়গাতেও এলো। যখন নেগেটিভ এবং পজিটিভ জায়গাতে চলে আসছে তখন কিন্তু তাকে অ্যাভারেজে রাখতে হয়। সে আমার অর্থনৈতিক যে জায়গাটা সেক্ষেত্রে পজিটিভও নয় আবার নেগেটিভও নয়, অ্যাভারেজ। বুঝতে পারলাম? তাহলে এই ঘরটি, এই ছকটি দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে বি এইচ এ পি জি, আর এইচ আর বি হচ্ছে অ্যাভারেজ। এই অক্ষর দিয়ে যাদের নাম, যে অর্গানাইজেশনের নাম, প্রোডাক্টের নাম, বা আমার সাথে যারা বিজনেস পার্টনার, তাদের দ্বারা অর্থনৈতিক ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবেই হবে। কিন্তু মনে রাখতে হবে সি অক্ষর দিয়ে যার নাম, যাদের নাম, প্রোডাক্ট থেকে সবকিছু, সেটাকে কিন্তু ডিলিট করতে হবে। আজকের মতো